হ্যালো স্টুডেন্টস, আজকের ইংলিশ ক্লাস 9 লেসন 6 আমরা আজকে একটা কবিতা একটা পোয়েম পড়ব। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। পোয়েটকে এমিলি জেন ব্রন্টে। Emily Jane Bronte is too famous for her masterpiece novel Wuthering Heights. Wuthering Heights is a great classic of English literature, and in this poem the poet reminds the happy days of her youth and childhood, which she had left behind. এখানে লক্ষ্য করবে, দেখবে তোমাদের বইয়ের যে ব্লু প্যারা দুটো আছে প্রথমেই টেক্সটের আগে, প্যারা দুটো অবশ্যই ভালো করে পড়বে। আর বিশেষ করে সেকেন্ড প্যারাতে যে সেকেন্ড প্যারার যে লাইনটা, সেটা ওই গোটা কবিতার মেন থিমটা বা অ্যাকচুয়াল বিষয়বস্তুটা 1-2 লাইনে লেখা আছে। সেখানেই দেখবে যেটা লাস্ট লাইন লেখা আছে যে অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, অর্থাৎ গোটা কবিতাতে একটা ল্যান্ডস্কেপের বর্ণনা আছে। হোয়াট ইজ ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ হচ্ছে একটা ন্যাচারাল টোটাল ভিউ বাই সামওয়ান। কোনো একটা কিছু আমাদের চোখের দৃষ্টিতে যতটা ধরা পড়ে কোনো একটা বাইরের দিকে তাকিয়ে, সেই পুরো দৃশ্যটা মানে টোটাল সিনারিও ইজ কল্ড দ্য ল্যান্ডস্কেপ। এবং এই ল্যান্ডস্কেপে সামনে কবি যা দেখছেন, সেই প্রেজেন্ট থেকে তিনি কিছু মোমেন্টের জন্য পাস্টে কিন্তু ফিরে যাচ্ছেন, এবং পাস্টে ফিরে গিয়ে কিছুক্ষণের জন্য পাস্টটাকে মেমোরাইজ করে সে পুনরায় আবার প্রেজেন্টে এসে অবস্থান করছেন। এবং এই প্রেজেন্ট দেন পাস্ট অ্যান্ড ফ্রম পাস্ট প্রেজেন্ট এগেইন, এই টোটাল জিনিসটার মধ্যে কবি যতক্ষণ বিচরণ করছেন এই পাস্টে গিয়ে, এই যে গোটা ঘটনাটা, দ্যাট ইজ কল ইন ইংলিশ নস্টালজিয়াটা কি না, আমরা কোনো অতীতের কোনো স্মৃতি যখন বিচরণ করি সেইটাকে আমরা নস্টালজিয়া বলি। নস্টালজিয়া মিনস আমাদের দেখবে নস্টালজিক মুড আমরা মাঝে মাঝে তৈরি হয়। আমরা যে বয়সেরই লোকজন হই না কেন, প্রত্যেকে মাঝে মাঝে যখন আমরা কোনো শৈশবের কোনো অতীতের কোনো স্মৃতিতে নিজেকে নিমজ্জিত করি, এবং সেখান থেকে আবার সেই কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যখন আমাদেরকে প্রত্যেককেই বর্তমানে ফিরতেই হয়, উই আর বাউন্ড টু ডু দ্যাট, আমাদেরকে ওটা করতেই হবে। এই যে কিছুক্ষণের জন্য অতীতের মধ্যে নিজেকে বিচরণ করা, এটাই হচ্ছে নস্টালজিয়া। আমরা এই কবি যে নস্টালজিয়ার মধ্যে যাচ্ছেন এবং আবার ফিরে এসে বর্তমানের বর্ণনাতে ফিরে আসছেন, এটা এই কবিতার মধ্যে আমরা জানতে পারবো। গোটা কবিতার মধ্যে লক্ষ্য করবে 1, 2, 3, 4 মানে 4খানা স্ট্যাঞ্জা কবিতাতে মোট আছে। 4টে স্ট্যাঞ্জায় আমরা পড়ব। ফার্স্ট স্ট্যাঞ্জাতে যেটা কবিতার যেটা নাম, কি নাম কবিতার নাম হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। বাংলা করলে কেটে বাংলা করলে যেটা হয় মানেটা মাইল্ড দ্য মিস্ট। অ্যাকচুয়ালি ধরো মাইল্ড নেই, প্রথমে হচ্ছে দ্য মিস্ট, তাহলে কি? মিস্ট হচ্ছে কুয়াশা। কুয়াশাটা কোথায়? আপন দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপরে কুয়াশা পড়েছে, সেই কুয়াশাটা চারিদিক, গোটা পাহাড় চারিদিক সেটা কভার্ড হয়ে আছে। কিন্তু কুয়াশাটা কেমন? কুয়াশাটা হচ্ছে মাইল্ড একটা কুয়াশা। অর্থাৎ মাইল্ড মানে কি? প্রচুর ঘন নয়, হালকা। সেই হালকা কুয়াশা চারিদিকে একদম গোটা পাহাড়ে ঢেকে রয়েছে, সেটার বর্ণনাটা দিয়েই কিন্তু প্রথম কবিতা শুরু হচ্ছে। ফার্স্ট লাইন দেখো, আমি স্ট্যাঞ্জাটা পড়ছি, এবং পড়ার সময় প্রত্যেকে লক্ষ্য করবে কি
না যখন পড়বে আমরা যতক্ষণ না ফুল স্টপ হবে টোটাল কিন্তু থামবো না। এটা আমি ক্লাসেও বারবার কিন্তু বলেছি, লক্ষ্য করবে। তাহলে কবিতাটা কিভাবে পড়বো? ফার্স্ট স্ট্যান্জা লাউড রিডিং বলছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, spent its store of silent sorrow. ইন্টারপ্রিটেশনটা এবার বুঝবে, ব্যাখ্যাটা কি বলছে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, কবি দাঁড়িয়েছেন বাড়ির বাইরে গিয়ে, চারিদিকে সিনারিও যে নেচার তাকে উপভোগ করার জন্য বাড়ির বাইরে গেছেন। এবং কি দেখছেন উনি? না দেখছেন যে সামনে বিশাল পর্বতের একটা রেঞ্জ। সেই পর্বতের রেঞ্জে কি রয়েছে? না পর্বতের ওপরে রয়েছে চারিদিকে কুয়াশা। কুয়াশাটা কেমন? মাইল্ড কুয়াশা। কিন্তু সেই কুয়াশাটা দেখে কবি একটা জিনিস বুঝতে পারছেন বা রিয়েলাইজ করছেন। কি রিয়েলাইজ করছেন? যে এই মিস্ট বলে দিচ্ছে যে এরপর কিন্তু আর কোনো ঝড় বৃষ্টি হবে না। অর্থাৎ কেন ঝড় বৃষ্টি হবে না? তার আগে, অর্থাৎ সকাল থেকে বা তার আগের দিনও সারাদিন কি হয়েছে? ঝড় বৃষ্টি চলেছে। সেজন্য বলছে যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো। এই হিলের মধ্যে যে মিস্টকে আমি দেখতে পাচ্ছি, সেই মিস্ট আমাকে এটা ইন্ডিকেট করছে অন্তত যে কি কোনো ঝড় বৃষ্টি আগামীকাল, টুমরো, লক্ষ্য করবে আগামীকাল কিন্তু আর কোনো স্টর্মসের সম্ভাবনা বা আভাস নেই। টেলিং নট অফ, তাহলে সেকেন্ড লাইনে একটা নেগেটিভ আছে। কি নেগেটিভ? নট, নেগেটিভ ওয়ার্ড। থার্ড লাইন শুরুই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে নো। অর্থাৎ সেকেন্ড লাইনেও বলছে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, থার্ড লাইনে সেটা আবার এস্টাবলিশ করছেন, বলছেন না নেই, কোনো ঝড় বৃষ্টি নেই। বিকজ, কারণটা কি? দেখো নো এর পর একটা ছোট্ট তোমার সেমিকোলনের পর লেখা আছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। অর্থাৎ ওখানে যদি আমি একটা বিকজ লাগাই যে কেন নেই, কারণ হচ্ছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। বাংলা মানে করলে যেটা হবে, মানেটা বলছে যে সারা দিন ধরে, দ্য ডে, হোল ডে, টোটাল ডেটা, হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। হ্যাজ ওয়েপ্ট, ওয়েপ্ট কোথা থেকে এলো? ওয়েপ্ট হচ্ছে উইপের পিপি ফর্ম। হ্যাজ ওয়েপ্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেন্টেন্সটা আছে, লক্ষ্য করবে। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, তাহলে সারা দিন কি হয়েছে? না উইপ মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। তাহলে সারা দিন, দিনটা যদি কোনো আমরা একটা প্রাণী বা কোনো ব্যক্তিকে ভাবি, তাহলে সেই দিন কি করেছে? সারাদিন ধরে ফুপি ফুপি কেঁদেছে। কেন না বলছে ওই যে ঝিমঝিম ঝিমঝিম করে সারাদিন ধরে বৃষ্টি হওয়া, সেই ওই যে অল্প অল্প বৃষ্টি সারাদিন ধরে ঝড়ের সাথে হয়ে গেছে যে বৃষ্টি, সেই বৃষ্টিটাকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? উইপিং। অর্থাৎ যেন মনে হচ্ছে কোনো ব্যক্তি কান্নাকাটি করেছে। এখানে এই যে কোনো একটা দিনকে একটা কোনো ব্যক্তির সঙ্গে কম্পেয়ার করা, ইংলিশ লিটারেচারে ইট ইজ কল পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফিকেশন হচ্ছে যে কোনো জড়বস্তুর উপর যখন প্রাণ আরোপ করে সেটা দিয়ে কবিতার কোনো বক্তব্য আমাদের সামনে পেশ করেন, দ্যাট ইজ কল পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ইজ এ লিটারেরি টার্ম অ্যান্ড হুইচ ইজ মানে টু মাচ ইউজ by the poets in English literature and also in our Bengali literature. বলছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, তাহলে সারাদিন ধরে এই দিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। ইটস ফিল, কতক্ষণ কেঁদেছে লেখা, মোটা কালিতে লেখা আছে ফিল। ফিল মানে পুরোপুরিভাবে, মানে যতটা সে যেন কামতে পারে ততটাই যেন সে সারাদিন ধরে ফুপিয়ে গেছে। ফিল ওয়ার্ড নোটে দেখবে মানে লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে যে মেক ফুল, মানে পুরোপুরিভাবে সে কিন্তু তার যতটা কান্না করা সম্ভব সে কিন্তু কেঁদেই গেছে। অর্থাৎ সারাদিন ধরে যতটা বৃষ্টি একনাগাড় হয়ে গেছে এবং তার ফলে এখন সেইটা বৃষ্টি থেমে গেছে, কিন্তু একটা মেঘলা ওয়েদার চারিদিকে অবস্থান করছে। লেখা আছে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, কিন্তু গোটা কিছু যেন সব কিছু থমকে আছে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ড মানে হচ্ছে কাটানো, ওয়ার্ড মিনিং লিখবে। স্পেন্ড মিনস কাটানো, স্টোর অফ সাইলেন্ট সরো, the sorrow which is silent. Why silent? Because the day is totally stopped, continuous raining is now stopped. এবং এই যে সব কিছু বৃষ্টির পর হঠাৎ করে রোদ উঠে যাওয়া এরকম হয়নি, গোটাটাতে যে একটা মেঘলা ওয়েদার চারিদিক আচ্ছন্ন হয়ে আছে, যেন মনে হচ্ছে কোনো একটা ব্যক্তি তার প্রচণ্ড দুঃখ কষ্ট চেপে ধরে আছে, সে যেন বলতে পারছে না।
এই যে বলতে না পারা, সব কিছুর মধ্যে একটা থমথমে ভাব, তার জন্য কবি এখানে কি ওয়ার্ডটা ইউজ করেছেন, সাইলেন্ট। আর সরো কি না, সরো ওই জন্যই যেটা একদম রোদ ঝলমলে আলোকিত একটা দিন কিন্তু নয়, এরকম একটা দিন পেরিয়েছে বলে কবি বলছে যে এমন এক স্পেন্টস যে কাটিয়েছে, কি কাটিয়েছে, একটা দুঃখ ভেতরে ভরা একটা দুঃখের আবহযুক্ত একটা দিন কিন্তু পেরিয়েছে। স্টোর করা ছিল যে দুঃখ, অর্থাৎ যেটা এখনো এক্সপ্রেস যেন পুরোপুরি হয়নি, দুঃখটা ভেতরে নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে এটা এই যে ফার্স্ট যে 4টে লাইন পড়লাম, দোজ ফার্স্ট লাইনস ফর ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইব দ্য ফার্স্ট সিনারিও ওয়াচড বাই দ্য পোয়েট। তাহলে ফার্স্ট যে সিনারিওটা কবি এখানে ওয়াচ করছেন, সেই সিনারিওটার এখানে কিন্তু ডেসক্রিপশন ফার্স্ট আছে। এইটা দেখতে দেখতে হঠাৎ কবি কি হয়েছে না, কবি কিন্তু নিজের মধ্যেই নিজে যেন আস্তে আস্তে হারিয়ে গিয়ে সে তার চাইল্ডহুড ডেজে কিন্তু ব্যাক করছেন। দেখো ফার্স্ট লাইন সেকেন্ড স্ট্যাঞ্জা কি বলছে, বলছে ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। বলছে আমি এখন নিজে আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছি, আই এম গান ব্যাক, লক্ষ্য করো লাইনটা, আই এম গান ব্যাক। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলছে আমি ফিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, টু দ্য ডেজ অফ ইউথ, আন্ডারলাইন দ্য ডেজ অফ ইউথ। এখানে দ্য ডেজ অফ ইউথ বলতে কি, তুমি এটা মানেটা অনেক কিছুই হবে। ডেজ অফ ইউথ বলতে এখানে কবির ডেজ অফ পাস্ট, অর্থাৎ কবির অতীতের দিন। কেমন অতীত না, পূর্বের, অর্থাৎ কবির যখন বয়স কম ছিল, ইউথ হচ্ছে তার যৌবনকাল। কিন্তু এখানে আরও যদি অতীতে যায়, তাহলে আমি কবি বলছে আমি কি অবস্থায় ছিলাম, একটা চাইল্ড, তারও আগে বেবি। তাহলে বলছে আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি সেই অতীতের দিনে গিয়ে আমি নিজেকে এখন কি কল্পনা করছি, যেন আমি আবার সেই একটা শিশুতে পরিণত হয়েছি। আমি একজন সেই শিশুর যে অবস্থায় আমি কোথায় ছিলাম, আমি আমার মা বাবার কাছে, মা বাবার বাড়িতে রয়েছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, অর্থাৎ আমি যখন শৈশব অবস্থা ছিল আমার, শৈশবকালে চাইল্ডহুড অবস্থায় প্রত্যেকেই তার প্যারেন্টসের কাছে থাকে, তাহলে বলছে অ্যান্ড বিনিথ মা, আমি লক্ষ্য করছি আমি পাহাড়ের সামনে নয়, যেন আমি কোথায় রয়েছি, সেই আমার বাবার যে বাড়ি, সেই মাথার উপরে সেই ছাদ, সেই ছাদের তলায় আমি দাঁড়িয়ে আছি। লক্ষ্য করবে নিথ ওয়ার্ডটা কালো কালিতে মোটা মোটা লেখা আছে। নিথটা অ্যাকচুয়ালি কার অ্যাব্রিভিয়েশন, ফ্রম বিনিথ, বিনিথ থেকে নিথ এসছে। বিনিথ মানে কি, নিচে বা তলায়, অর্থাৎ ছাদের তলায় আমি দাঁড়িয়ে আছি। কোন ছাদ, মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার যে বাড়ি, সেই শেল্টারিং রুফ, ওই ছাদের মধ্যে সেই আশ্রয়, বাবার আশ্রয়ে যেহেতু আমি রয়েছি, সেজন্য শেল্টার ওয়ার্ডটা ইউজ হয়েছে, যে তার আশ্রয়ে আমি আশ্রিত, সেখানে কিন্তু যেন আমি কি, এটা টোটালি কবি এখানে ইমাজিন করছেন। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট সি ওয়াজ ব্যাক ইন হার চাইল্ডহুড ডেজ আর নিয়ার দ্য ওল্ড হল ডোর। কোথায় কবি কি লক্ষ্য করছেন, যে কবি দাঁড়িয়ে আছেন কোথায়, নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার যে বড় যে ডাইনিং হল ঘর, সেই হল ঘরের দরজার কাছে কিন্তু কবি লক্ষ্য করছেন যে আমি যেন দাঁড়িয়ে আছি সেই পুরনো আমাদের বাড়িতে। তাহলে এই যে পুরো 4টে লাইন পড়লাম, এই টোটাল 4টে লাইনটা ইজ এ এক্সপ্রেশন অফ নস্টালজিয়া, যে তার যে নস্টালজিয়াতে ফিরে গেছেন, এবং নস্টালজিয়ার যে এক্সপ্রেশনটা, সেটা এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে কিন্তু পুরোপুরিভাবে পরিস্ফুট হয়েছে। নাও দ্য থার্ড স্ট্যাঞ্জাতে কি, আমি কি বলেছিলাম যে কবি নস্টালজিয়াতে যাওয়ার পর পুনরায় কিন্তু উনি প্রেজেন্ট মুডে আবার ব্যাক করছেন, অর্থাৎ প্রেজেন্ট মুডে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, নিয়ার দ্য মাউন্টেন রেঞ্জের কাছে দাঁড়িয়ে আছে, যেখানে মিস্ট টোটাল মাউন্টেনকে কভার্ড করে আছে। বলছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এবং এই কবি এই নস্টালজিয়াতে গিয়ে আবার ফিরে আস্তে আস্তে অনেকক্ষণ টাইমও অতিবাহিত হয়েছে, এবং বলছে কবি কি বলছেন, যে আমি লক্ষ্য করছি যে ইভিনিংটাও আস্তে আস্তে কিন্তু অতিক্রান্ত হচ্ছে, অর্থাৎ ইভিনিংও শেষের দিকে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এই যে মেঘলা ইভিনিং, লক্ষ্য করবে ক্লাউডি ওয়ার্ডটার তলায় দাগ দেবে, কেন না ইভিনিংটা কেমন ক্লাউডি, হোয়াই ক্লাউডি, কারণ হচ্ছে সারাদিন ধরে যে ওই ঝড় বৃষ্টি যেরকম হয়েছে, যার জন্য ইভিনিংটা কিন্তু নর্মাল ইভিনিংয়ের মতো নয়, ইভিনিংটা আরও কিছুটা ডিপ, কিসের জন্য না, বিকজ অফ ক্লাউডস। তাহলে ক্লাউডি ইভিনিং ফল করছে, ফল মানে এখানে পড়ে যাওয়া ওই ফল না, ইভিনিংটা আস্তে আস্তে কী হচ্ছে, শেষের দিকে এন্ড হচ্ছে। আফটার ইভিনিং কি আসে, নাইট, তাহলে এবার নাইটের শুরু, ইভিনিং শেষ। লেখা আছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, অর্থাৎ সারাদিন বৃষ্টির পর আমি এই যে ইভিনিংটাকে আস্তে আস্তে
শেষ হতে দেখছি এবং কি শুরু হচ্ছে, নাইট। দেখুন রেনের পর আফটার এ ডে অফ রেন, তাহলে সারাদিন যে বৃষ্টি হয়েছিল এই লাইনটা কিন্তু সেটা প্রুফ বা এস্টাবলিশ করলো যে দিস ইজ ট্রু ইনফরমেশন, যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। আফটার এ ডে অফ রেনের পর দেখো কোলন আছে দুটো, কোলনের পর কি লেখা আছে দেখো, বলছে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল। তাহলে রেন অলরেডি কমপ্লিটেড, এখন কিন্তু রেন হচ্ছে না কোনো। তাহলে এখন আমি কি দেখছি, কবি কি বলছে, বলছে আমি যে মাউন্টেনের সামনে, যে হিলের সামনে দাঁড়িয়ে আছি সেখানে কি রয়েছে, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল। সুইট মিস্ট সামার পল, আর পল মানে হচ্ছে তোমার ক্লাউড, ক্লাউডস, সামারের যে ক্লাউড অর্থাৎ যে থিক, পলের অ্যাকচুয়ালি দেখবে ওয়ার্ড মিনিংয়ে লেখা আছে পল মানে হচ্ছে থিক ক্লাউড, অর্থাৎ পুরো যে মেঘ, সেই মেঘ আমার মাথার উপরে রয়েছে, যে সামারের যে মেঘ, এবং আমার সামনে কি রয়েছে না ওই গোটা মাউন্টেনে ব্লু মিস্ট। শুধু ব্লু মিস্ট বলেই কবি থামেননি, তারপরে আবার আছে দেখবে সুইট মিস্ট, অর্থাৎ মিস্টটা কেমন না খুবই, কবি এতটাই সেটা এনজয় করছেন, কবির এতটাই সেটা ভালো লাগছে যে কবি একটা অ্যাডজেক্টিভে মিস্টকে বোঝাতে পারেননি, যার জন্য প্রথমে ব্লু দেন সুইট, বোথ আর ইন্ডিকেটস দ্যাট দ্য পোয়েট ইজ টু মাচ অ্যাটাচড বাই দ্য হোল অ্যাটমসফিয়ার। সে এতটাই সেটাতে অ্যাটাচড হয়েছে এবং এতটাই তার এনজয় করছে, যার জন্য মিস্টকে সে কীভাবে ডেসক্রাইব করেছে, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল। অর্থাৎ এই যে সামারের যে সুন্দর মিস্ট এবং মাথার উপরে যে এই সুন্দর মেঘ, কবি এর বর্ণনাটা আমাদের সামনে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। তারপরে লাইনটা, লাস্ট লাইন আছে দেখো, দ্য হরাইজনস মাউন্টেন চেন। যদি এটাকে একদম সামনে নিয়ে যায়, এটা এখানে একটা প্রিপোজিশন যদি লাগাই, দেন পল ইন দ্য হরাইজনস মাউন্টেন চেন, অর্থাৎ এই সমস্ত যা যা আমি দৃশ্য দেখলাম, ইভিনিং শেষ হচ্ছে, রেন সারাদিন ধরে হয়ে গেছে চোখের সামনে, এখন আমি সুন্দর মিস্ট, ব্লু মিস্ট সামার ফলে দেখতে পাচ্ছি, তাহলে এই গোটা ঘটনাটা কোথায় না দ্য হরাইজনস মাউন্টেন চেন। তাহলে বলছে হরাইজনস মাউন্টেন চেন, অর্থাৎ যে হরাইজন মানে কি সমান্তরালভাবে যে পরপর পরপর পর্বত রয়েছে, পর্বতমালা, চেন মানে হচ্ছে যেমন ফুলের মালার মধ্যে একটার পর একটা ফুল গাঁথা থাকে, ঠিক মাউন্টেন এক একটা পাহাড় পরপর 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 তৈরি, পরপর থেকে কি তৈরি করেছে, একটা হরাইজন তৈরি করেছে, কিসের না মাউন্টেন চেন, অর্থাৎ পর্বতের একটা পর্বতমালা সমান্তরালভাবে যেদিকে তাকাচ্ছে কবি দেখতে পাচ্ছেন, এবং তার উপরে কি রয়েছে না ওই ব্লু আর সুইট মিস্ট। দ্য লাস্ট স্ট্যাঞ্জা, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। এবার কবি রাত্রি হচ্ছে, তার মানে কবিকেও কি করতে হবে, ব্যাক করতে হবে। কবি লাস্ট অংশটা কি সুন্দর করে টানছেন দেখো, কবি বলছেন, বলছে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, যে সামনের যে মাটির উপরে যে গ্রাসগুলো রয়েছে, গ্রিন গ্রাস অর্থাৎ যে ঘাসগুলো, সেই ঘাসগুলো কি অবস্থায়, বলছে লং, লম্বা বড় বড় ঘাসগুলো ড্যাম হয়েছে। তাহলে ঘাসে ড্যাম হয়েছে তা নয়, ঘাসগুলোতে কি হয়েছে, যা ঘাসগুলোতে তোমার কণা 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 জল এখনো লেগে আছে, বৃষ্টি থেমে গেছে কিন্তু জল এখনো পুরোপুরি ড্রাই হয়নি, তার জন্য এই যে চারিদিকে একটা হালকা জল চারিদিকে প্রত্যেক ঘাসের উপর লেগে আছে, যার জন্য কবি লাইনটা শুরু করছেন কি দ্য ড্যাম স্ট্যান্ডস, অর্থাৎ একটা ড্যাম্পের বাংলা হচ্ছে স্যাঁতসেঁতে, একটা তোমার ওয়েটি একটা ফিলিং। তাহলে সব কিছু ভিজে ভিজে, সমস্ত কিছু ভিজে হয়ে আছে, তার জন্য প্রথম কার কথা বলছেন, গ্রাসের কথা, যে ঘাসগুলো সব কিন্তু একদম স্যাঁতসেঁতে ভিজে অবস্থায় প্রত্যেকটা ঘাস রয়েছে, সেই গ্রিন গ্রাসগুলো। এই যে গ্রিন গ্রাসের মধ্যে যে জল আটকে আটকে রয়েছে, সেই জলটা দেখে কবি কি ইমাজিন করছে, বলছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। এই জলগুলো প্রত্যেকটা এতটাই বড় 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 ফোঁটার মতো লেগে আছে ঘাসের মাথায়, যেন মনে হচ্ছে মর্নিং টিয়ার্স। মর্নিং টিয়ার্স কোনটাকে আমরা বলি, ডিউ ড্রপস, ইয়েস, শিশির। সকালবেলায় যে শিশির দেখবে ঘাসের মাথায় বা গাছের কণাতে কণাতে লেগে থাকে, সেটা বলছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, ঠিক সেই শিশিরের মতো
যেন এখান গ্লাসগুলোতে তোমার রেনের সামান্য অংশও লেগে আছে। অ্যাজ থিক মানে যেহেতু এটা বেশ কিছুটা বড় বা পুরু, তার জন্য এটা ইউজ করা হয়েছে। এবং মর্নিং টিয়ার কাকে বলছে, আবার বলছি, মর্নিং টিয়ার্স হচ্ছে ডিউ ড্রপস সকালবেলাতে মর্নিং টিয়ার্স বলছে যে মর্নিংয়ের যেন ওটা তার চোখের জল, সেইটাকে আমরা কোনটাকে বলি, ডিউ ড্রপকে। তাহলে বলছি ওই ডিউ ড্রপসগুলো যেমন ঘাসের মাথায় থাকে, ঠিক এরকমভাবে সারাদিন বৃষ্টির পরে ওই রকমভাবে প্রত্যেকটা ঘাসে কিন্তু জল আটকে আছে। সেমিকোলন দেওয়া আছে। এখনও কবি তার বক্তব্য পুরোপুরিভাবে কমপ্লিট করেননি। লাস্টে কি বলছেন, ড্রিমি সেন্টস। আর তার চেয়েও সুন্দর ওই জলের যে মর্নিং টিয়ার্স যেটা বলছেন ডিউ ড্রপস ঘাসের মধ্যে, তার চেয়েও সুন্দর কিনা একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ, সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস। এবং সেই ফ্র্যাগ্রেন্সটা কেমন, অ্যাকচুয়ালি ফ্র্যাগ্রেন্স মানে কি, সুইট স্মেল। দেখবে তোমরা স্মেল দু রকম আছে, একটা যে কোনো অন্য গন্ধ, যে গন্ধর মধ্যে সুইটনেস কম, সেটা হচ্ছে কি তোমার সুইটনেস কম, সেটা হচ্ছে অর্ডার, খারাপ গন্ধ। কিন্তু ফ্র্যাগ্রেন্স অলওয়েজ, ফ্র্যাগ্রেন্স মিনস হচ্ছে ভালো কোনো গন্ধ। একটা ফ্র্যাগ্রেন্স ড্রিমি, যেটাতে মানে স্বপ্নের মতো একটা ড্রিমি সেন্ট, ড্রিমি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, একটা ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস পেরিয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর একটা সন্ধ্যেবেলায় দেখবে যেমন গন্ধ মাঝে মাঝে আমরা চারিদিকে প্রকৃতিতে পাই, যেরকম অদ্ভুত একটা গন্ধ চারিদিক আবদ্ধ করে আছে, দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। এবং এই গন্ধ এতটাই সুন্দর, কবি এতটাই সেটাতে চমড যে বলছে সেই গন্ধ যেন তার মধ্যে এমনভাবে, তার মধ্যে সেটা তিনি ফিল করতে পারছেন, গন্ধটা এত সুন্দরভাবে তার ভালো লেগেছে যে সেই গন্ধ নট ফর দ্যাট মোমেন্ট, শুধু ওই মোমেন্ট নয়, দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, দেখো ইয়ার্স আছে অর্থাৎ বেশ কিছু বছর এই গন্ধটা তিনি শ্বাস প্রশ্বাসের মধ্যে কিন্তু তিনি ফিল করতে পারবেন। দ্যাট ব্রেথ মানে যে শ্বাসটা নিচ্ছে, অর্থাৎ যতদিন যেন আমি শ্বাস নেব এই গন্ধ যেন আমার নাকে চোখে মুখে লেগে থাকবে। তাহলে পার্মানেন্ট এই গন্ধ, আমি এখান থেকে চলে গেলেও এই ফ্র্যাগ্রেন্স কিন্তু আমার মনের মধ্যে বা আমার হৃদয়ে রয়ে যাবে। এত সুন্দর একটা ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স। তাহলে এই গোটা কবিতাটা মোটামুটি শেষ হলো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে লাইন বাই লাইন স্ট্যাঞ্জা, এক একটা স্ট্যাঞ্জা ধরে ধরে কিন্তু পড়তে হবে। লাইনগুলো পড়ার পর কোনো লাইনের ইন্টারপ্রিটেশন আবার যদি বুঝতে অসুবিধা হয় বা আবার আমাকে বলে দিতে হয়, কাইন্ডলি মেসেজ করবে, আমি সেটা অবশ্যই বলে দেব। বাকি অযথা কোনো অন্যান্য যেটা বলে দেওয়া হলো ভিডিওটা, অডিওটা বারবার শুনবে, শুনে যদি অসুবিধা হয় তখন আবার বলবে। এরপর তোমার বেশ কিছু এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউগুলো ভেরি ইজি, তোমরা বইয়ের মধ্যেই সেগুলো রুলে করতে পারবে। তারপর এই যে কোশ্চেন আছে দেখবে 2 or 3, যে কোশ্চেনগুলোর উত্তর লেখার সময় কিন্তু প্রোজে লিখতে হবে। কোশ্চেন 4টে বাড়িতে দেখবে, যেটা মনে হবে আমাকে উত্তর লিখে দিলে তোমাদের সুবিধা হয় বা সেটা বলবে, সেইটার উত্তর কিন্তু আমি প্রয়োজনে লিখে পাঠিয়ে দেব। এছাড়াও খাতায় কিন্তু বারবার বলছি 4টে কোশ্চেন এখানে আছে, পেজ নাম্বার 48, 4টে কোশ্চেন খাতায় লিখে রাখবে। আর এছাড়া কয়েকখানা কোশ্চেন এক্সট্রা আমি পরে মেসেজ করে দেব। তাহলে অবশ্যই কবিতাটা পড়বে এবং যেমনভাবে বললাম যে ফুল স্টপ না হলে থামবে না, এবং সেমিকোলনে কিছুটা থামা আর লাইন বুঝে 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 পড়ার চেষ্টা করবে। তারপর কোনো কোশ্চেন হলে আস্ক মি এগেইন। সো থ্যাংক ইউ।